ভোট নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ভোট ডাকাতি ঠেকাতে কেন্দ্র পাহারা দেওয়ার ডাক। মধ্যরাতে কুমিল্লার ৩ স্থানে নির্বাচনী জনসভা। কৌশলে ঋণ খেলাপিদের প্রার্থী করা হচ্ছে। জনসভায় জামায়াত আমির। ভোটের ফল আগেই নির্ধারণের চেষ্টা চলছে, অভিযোগ আসিফ মাহমুদের। ২৪ জেলায় এনসিপির পদযাত্রা আজ। আসন্ন নির্বাচনে নারীদের প্রার্থী করা নিয়ে জামায়াত সহ কয়েকটি দলের অনীহা। প্রতিনিধিত্ব বাড়াতে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না মত বিশেষজ্ঞদের। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি। সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার ও নতুন করে দায়ের নিষেধাজ্ঞা। এবং তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৯ জনের প্রাণহানি। ২২টি রাজ্যে জরুরি অবস্থা জারি। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাই রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। নির্বাচনী প্রচারের চতুর্থ দিনেও রাতভর প্রচারণা চালিয়েছেন তারেক রহমান। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ফেনী হয়ে কুমিল্লার বিভিন্ন জায়গায় করেছেন জনসভা। এ সময় ভোটার ও কর্মী সমর্থকদের সামনে বিভিন্ন প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, তেমনি ভোট ডাকাতি ঠেকাতে ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ফেনীর পাইলট স্কুল মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ দিনের নির্বাচনী জনসভা হলেও আদতে এটি ছিল ফেনীবাসীর জন্য বিশেষ মুহূর্ত। তাই বাদ মাগরিব তারেক রহমান সমাবেশস্থলে প্রবেশ করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দিনভর অপেক্ষমান কর্মী সমর্থকরা। ফেনীর সাথে যেহেতু মরহুম বেগম খালেদা জিয়ার নারীর সম্পর্ক, তাই তারেক রহমানের এখানে আগমনকে নেতাকর্মীরা বিবেচনা করছিল নানাবাড়িতে ভাগ্নের আগমন হিসেবে। এবং তারেক রহমানের বক্তব্যেও ঘুরে ফিরে আসে বেগম জিয়া ও নানাবাড়ি প্রসঙ্গ। মায়ের স্মৃতিচারণ করে নানাবাড়ির মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন এখানের মানুষের ভাগ্য বদলের। আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব, যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এরপরেই বিএনপি চেয়ারম্যান যাত্রা করেন কুমিল্লার ১৪ গ্রামে। রাত 8:45টায় ১৪ গ্রাম পাইলট স্কুল মাঠের জনসভায় যোগ দেন তারেক রহমান। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ব্যতীত জনগণের জন্য কেউ উন্নয়ন পরিকল্পনা দেয়নি। যারা বিএনপির সমালোচনা করছে তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে। দিয়েছে? তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা মানুষের ভোট পেলে এবং আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা 1, 2, 3 করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো। কে কি বললে আমাদের যায় আসে না। কুমিল্লার প্রথম সভা শেষে তারেক রহমান যোগ দেন সুয়াগাজীর জনসভায়। 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে, উৎস হচ্ছে জনগণ। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম, বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানো। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্যান্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি। আপনারাও দেখেছেন, পত্র দেখেছেন না? এরা যা কয় কিছু যায় আসে না। আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। মধ্যরাতে তারেক রহমান এসে পৌঁছান দাউদকান্দির ঈদগাহ মাঠে। মধ্যরাতেও পুরো মাঠ জুড়ে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। আগত মানুষের সামনে তুলে ধরেন বিএনপির রাষ্ট্র পরিকল্পনা, পাশাপাশি ভোট ডাকাতি রুখতে কেন্দ্র পাহারা দেয়ার ডাকও দেন তিনি। বিএনপির যারা রাজনৈতিক প্রতিপক্ষ এখানে দাঁড়ায়, হয়তো তাদের সম্পর্কে আমি অনেক কথা বলতে পারতাম। ওরা এই খারাপ কাজ করেছে, ওই খারাপ কাজ করেছে, সমালোচনা করতে পারতাম। তাতে আপনাদের কি লাভ হতো? কোনো লাভ হতো? কোনো লাভ হতো না। সেই জন্যই আমি ওই কাজগুলো করতে চাইছি না।
আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। কি তুলে ধরতে চাইছি? যে বিএনপি সরকার গঠন করলে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য বিএনপি কি করবে, নারীদের জন্য কি করবে, কৃষকদের জন্য কি করবে। নারায়ণগঞ্জের কাজপুরে এসে রাত 2:30টায় এদিনের মতো নির্বাচনী জনসভার সমাপ্তি ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন সংসদীয় আসনে তারেক রহমানের নির্বাচনী জনসভা ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে তা দৃশ্যমান হবে আগামী 12ই ফেব্রুয়ারি। জওয়াদ মাহমুদ, এখন নারায়ণগঞ্জ। চাঁদাবাজদের ধরতে অ্যাপ চালুর ঘোষণা দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যাত্রাবাড়ির কাজলায় নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। সমাবেশে প্রার্থীদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন আমির। এদিকে ধূপখোলা বকশীবাজারে জনসভায় তিনি বলেন, যে দলে চাঁদার জন্য কর্মীকে পাথর দিয়ে মারা হয় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কৌশলে ঋণ খেলাপিদের প্রার্থী করা হয়েছে। আর জানাচ্ছেন আজহার লিমন। করতে হবে সোনার দেশ কইর না হেলা, ভরসার মার্কায় বারদাড়ি পাল্লা ভাইরে। ঢাকায় জামাত আমিরের ব্যস্ত নির্বাচনী সফরের শেষ সূচি ছিল সরকারি আলিয়া মাঠের এই জনসভা। ওরে চাঁদাবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা, দখলবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা। যদিও জামাত আমির এখানে পৌঁছান দিনের শেষে, তবুও উৎসাহের কমতি দেখা যায়নি কর্মীদের মাঝে। 11 দলীয় জোট প্রার্থীদের উপস্থিতিতে এখানে জামাত মনোনীত প্রার্থী হাফেজ ইনায়েতুল্লাহর হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান। সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন শরিক দলের নেতারাও। কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না। আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে, তাই বাংলাদেশ লিবার পার্টি আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমার জীবন থাকতে আমি এই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়ে যাব। পরে কথা বলেন জামাত আমির। গণভোট ও দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে জামাত আমির বলেন, ক্ষমতায় এলে শাসক নয় চৌকিদারের ভূমিকায় দেশের মানুষের সেবা করবে জামাত। মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আবার পাথর মেরেছে নির্মমভাবে, মেরে তাকে খুন করেছে। যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পাড়ানো, মন বুলানো গান আর চলবে না। ঢাকা আলিয়া মাঠের এই জনসভার আগে আরও 2টি সংসদীয় আসনে জনসভায় যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। ভিন্ন ভিন্ন সংসদীয় আসনে জনসভা হলেও বিশেষ করে চাঁদাবাজি এবং দখলদারিত্বের রাজনীতির ব্যাপারে জামাত আমিরের বক্তব্য ছিল অভিন্ন। পুরান ঢাকার ধূপখোলার এই সমাবেশে জামাতের আমির বলেন, যাদের 39 জন প্রার্থী ঋণখেলাপি তারা কি করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। ভোট বাক্সে হাত দিলে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে হুঁশিয়ার করেন তিনি। এখানেও কথা বলেন জামাত শরিকরা। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুড়িয়ে দিতে হবে। এর আগে রোববার সকালে মুহুর্মুহু স্লোগান আর খণ্ড খণ্ড মিছিলে যাত্রাবাড়ির এই নির্বাচনী সভা জনসভায় রূপ নেয় জামায়াত আমিরের উপস্থিতিতে। এখানে ঢাকা 4 ও ঢাকা 5-এর দাড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ও সৈয়দ জয়নাল আবেদিনের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। জামায়াত আমির মহানগরীর প্রান্তিক সব আসনে নগর সুবিধা নিশ্চিতের সঙ্গে খাল ও নদী রক্ষায় জনপ্রতিনিধিদের কঠোর জবাবদিহিতার ঘোষণা দেন। বলেন, ক্ষমতায় এলে ঘরে বাইরে ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে জামাত। আমরা কথা দিচ্ছি, ঘরে, চলাচলে এবং কর্মস্থলে 3টা জায়গায় আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে বড় শহরগুলোতে, রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য
ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। ক্ষমতা এলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সহ কওমি আলেমদের আকাঙ্ক্ষা অনুযায়ী কওমের শিক্ষা ব্যবস্থাকে মর্যাদার জায়গায় পৌঁছে দেবে জামাত, বলেন দলটির প্রধান। আজাদী সম্পূর্ণ অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না। আজহার লিমন, এখন, ঢাকা। নির্বাচনের ফলাফল আগেই নির্ধারণের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ তুলে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এলে সেই ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না। বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জানান, আজ থেকে 24 জেলায় নির্বাচনী পদযাত্রা শুরু করবে দলটি। আসিফ মাহমুদ জানান, সোমবার চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার প্রথম দিনের কর্মসূচি শুরু হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এনসিপি। নানা সেটআপকে কাজে লাগিয়ে এক ধরনের সেটেলমেন্টের ইলেকশন করা হচ্ছে, এক ধরনের সেটআপের নির্বাচন করা হচ্ছে এবং নির্বাচনের ফলাফলকে আগে থেকেই নির্ধারিত করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তো আমরা এই সকল প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই যে এইভাবে যদি কেউ ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে, তাহলে তাদের সেই ক্ষমতা দীর্ঘমেয়াদী হবে না। এবারের নির্বাচনী ট্রেনে নারী প্রার্থীর সংখ্যা হাতে গোনা। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে জামাত সহ বেশ কয়েকটি দলে নেই কোনো নারী প্রার্থী। বিভিন্ন দলের নারী নেত্রীরা বলছেন, সরাসরি ভোটে অংশ নিতে নারীদের প্রতি বৈষম্য কাটেনি এখনো। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন করছে না রাজনৈতিক দলগুলো। এমন বাস্তবতায় নারীর ক্ষমতায়ন বাড়াতে নির্বাচনের মাঠে তাদের গুরুত্ব দেওয়ার আহ্বান নারী সমাজের। সাজিদ আরাফাত জানাচ্ছেন বাকিটা। বাংলাদেশের দীর্ঘ লড়াই সংগ্রামের গল্পে অনুপ্রেরণার নাম নারী। রাজপথে, আন্দোলনে নারীর বলিষ্ঠ উপস্থিতি থাকলেও নেতৃত্বের জায়গায় এখনও ভারসাম্যহীনতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় চোখ রাখলেই স্পষ্ট হয় বিষয়টি। এবারে নির্বাচনী ট্রেনে নারীর উপস্থিতি হাতে গোনা। ভোটে অংশ নিতে যাওয়া নিবন্ধিত 51টি দলের 30টিতেই নেই কোনো নারী প্রার্থী। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেও ঠাঁই হয়নি খুব বেশি নারী প্রার্থীর। দলটি থেকে মনোনয়ন পাওয়া নারীর সংখ্যা মাত্র 2 জন। এছাড়া জোটের সমীকরণে হতাশ হয়ে দল ছাড়েন কয়েকজন নারী নেত্রী। বলছেন, বিদ্যমান পরিস্থিতিতে নারীদের দেয়া প্রতিশ্রুতি রাখেনি কেউ। নারীর ক্ষমতায়নের পক্ষে যারা বেশি কথা বলেছে জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পরে, তারাই সবচেয়ে বেশি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মানে পুরনোদের তো আপনি চেনেনই যে তারা এরভাবেই চলে আসছে, নতুনরা যখন এই পথে হাঁটে এটা খুবই হতাশার। জোটের রাজনীতি ঘিরে আসন দর কষাকষি করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। কিন্তু জামায়াত, এবি পার্টি, খেলাফত মজলিসের মতো দলগুলোতে দেয়া হয়নি কোনো নারী প্রার্থী। জামায়াত বলছে দলটির 43% সদস্য নারী, কিন্তু প্রার্থী নির্বাচনে তাদের এই অবস্থান কেন? যে কোনো প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে তৃণমূল থেকে আমরা পরামর্শগুলো আনি, নিয়ে আমরা প্রাথমিকভাবে একজন প্রার্থী ঠিক করি। নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, আমাদের বোনদের ক্ষেত্রে আমরা যেটা করি, সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলো আছে, সেখানে তিনি চান কি চান না সে বিষয়টা আমরা দেখি। এই প্রক্রিয়ায় আমরা আমাদের প্রার্থীগুলো সিলেক্ট করি। বিএনপির প্রার্থী তালিকায়ও আসার খবর নেই নারীদের জন্য। জোটের আসন সমঝোতার পর দলটি যে প্রার্থী তালিকা দিয়েছে তাতে মাত্র 10 জন নারীর উপস্থিতি, যা দলটির মোট প্রার্থীর 3.5%, যাদের বেশিরভাগই আবার পারিবারিক বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন মনোনয়ন। 24-এর আন্দোলনটা আপনি যারা নারীরা করেছে, কোথায় সেই নারীরা? অথচ নারী ছাড়া 24টাও সাকসেস হতো না। যারা আমাদের মতো প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করে আসছে, ছাত্র রাজনীতি, তারপরে উইমেন ফোরামের রাজনীতি, যুব ইয়াং ফোরামের রাজনীতি এবং পরবর্তীতে একদম মূল রাজনীতি,
তাদের তো আসলে বাদ দেওয়ার কোনো ক্রাইটেরিয়াই মধ্যে পড়ার কথা না। বিগত নির্বাচনগুলো বিশ্লেষণ করে দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থীর ৫% কিছু বেশি ছিল নারী প্রার্থী। এছাড়া নবম সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ছিল ৩.৫১%, দশম নির্বাচনে ৫.৫৫%, আর একাদশ নির্বাচনে নারী প্রার্থী ছিল ৩.৮১%। বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের নেপথ্যে যোগ্যতার চেয়ে প্রভাবশালী পারিবারিক পরিচয়ই মুখ্য ভূমিকা রাখছে। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, তৃণমূল থেকে উঠে আসা নারীদের মাধ্যমেই এই ধারা বদলাতে হবে রাজনৈতিক দলগুলোকে। আর এটি সম্ভব না হলে রাজনীতির কাঠামোতে তাদের উপস্থিতি নামমাত্রই সীমাবদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী মাঠে প্রবেশ করা মাত্রই সবচেয়ে বেশি যেটা হয়, নারীকে নিয়ে ট্রোল হয়, বিভিন্ন ধরনের চারিত্রিক বুলিং করা হয়। সেই জায়গাটাও আবার পরিবারগুলো ভয় পেয়ে যাচ্ছে। আর দল থেকেও তো কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছে না। ফলে একজন নারী আসলে এই রাজনৈতিক মাঠে লড়বেনটা আসলে কিসের আশায়, কিসের ভরসায়? গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই সনদ বাস্তবায়নের নিরিখে নারী প্রতিনিধিত্ব বাড়াতে ন্যূনতম ৫% নারী প্রার্থীর সুপারিশ করে ঐকমত্য কমিশন। তবে এই লক্ষ্যমাত্রা পূরণে বেশিরভাগ দলই উদাসীন। এমন অবস্থায় নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের যুক্ত করার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। ১০০ আসনে বাই রোটেশনে সরাসরি নারী প্রার্থীরা নির্বাচন করবে, কিন্তু মূলত দেখা গেল যে না, এর কোনো কিছুই হলো না। এই বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়ে শেষে দাঁড়ালো যে নারীরাই এবার সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো। মাঠে যারা কাজ করে, মাঠের কর্মী যারা ছিল, তাদেরও যদি মনোনয়ন আসতো তাহলে আস্তে আস্তে এতদিনে ৫৫ বছরে কিন্তু অনেকটা আমরা কাটায় উঠতে পারতাম। ভোটের ময়দানে পুরনো কৌশলে অবজ্ঞা নয়, বরং অবস্থান নিরাপদ করার পাশাপাশি নারী বান্ধব রাজনীতির ধারা চলমান রাখার আহ্বান সমাজের বিভিন্ন স্তরের নারীদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। স্থানীয়রা জানান, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম সন্ধ্যায় বাটাজোড় এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় ধানের শীষের সমর্থকরা হামলা চালায় তার উপর। এ ঘটনার প্রতিবাদে ভালুকা পৌর সদর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। আগুন দেয়া হয় পৌর ছাত্রদলের সদস্য সচিব আদি খানের কার্যালয়ে। এক পর্যায়ে সিডি স্টোর বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও সড়কে আগুন দেয়া হয়। এদিকে প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। বিকেলে উপজেলার ২ নং কাঁসাইটারি এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। এদিকে কিশোরগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় আহত হয়েছেন অন্তত ১ জন। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার প্রকাশিত এক গেজেটে এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা ২০২৪ সালের জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট শাসকের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বাত্মক গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে, যা পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি পায়। প্রতিরোধ কার্যক্রম এবং জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করার প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের গণ অভ্যুত্থানকারীদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৬ অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজন বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি প্রদানে একটি অধ্যাদেশ অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গাজীপুরের বাসন এলাকায় ফিল্মি স্টাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে আউটপাড়া এলাকায় ৩টি মোটরসাইকেলে করে আসা ৬ ছিনতাইকারী এই তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ দিকে কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে এজেন্টের পথরোধ করে
করে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় আর টাকার ব্যাগ নিয়ে নেয়। প্রচণ্ড আতঙ্কে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচন সামনে রেখে উত্তরের জেলা নাটোরের প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্রগুলোয় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ইসির নির্দেশনায় ইতিমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে প্রায় 50%। তবে সিসি ক্যামেরা স্থাপনে সরাসরি ইসি বা দপ্তরের কোনো বরাদ্দ না থাকলেও ব্যয় বহন করা হচ্ছে বিকল্প ফান্ড থেকে। মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোর সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত খাজুরা উচ্চ বিদ্যালয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোট কেন্দ্রে অন্তত 2000 ভোটার রয়েছে। তাদের নিরাপত্তায় বিদ্যালয়ের মূল ফটকে 3টি এবং ক্লাসরুমে 1টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থাকলেও স্থানীয়রা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। সিসি ক্যামেরা লাগানোর প্রেক্ষিতে আমরা আশা করি যে কোনো বিশৃঙ্খলা বা অন্য কোনো সমস্যা আশা করছি হবে না। সিসি ক্যামেরা আওতায় আসার পরে যেহেতু ইলেকশন, এটা আমার মনে হয় খুবই ভালো, নিরাপদ এবং ভালো একটা উদ্যোগ। প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহরের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায়ও বসানো হয়েছে সিসি ক্যামেরা। নাটোর শহরের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রশাসনের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এটি। তবে মূল ফটক সহ পুরো কেন্দ্র আনা হয়েছে 4টি ক্যামেরার আওতায়। এটা আসলে খুব প্রশংসনীয় উদ্যোগ, আমাদের খুব ভালো হয়েছে সিসি ক্যামেরা লাগানোর জন্য। আমরা সবকিছু দেখতে পাচ্ছি, তদারকি করতে পারছি। এই উদ্যোগটাকে আমরা খুবই প্রশংসার দৃষ্টিতে দেখেছি। এখানে আমরা প্রতি জনের গতিবিধি লক্ষ্য করতে পারবো। তারপরে আমাদের কাছে এটা মনিটরিং ব্যবস্থা থাকবে। আমরা বসে থেকেই বুঝতে পারবো যে কোথায় কি অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, সেটা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। নাটোর জেলার 4টি আসনে মোট ভোটকেন্দ্র 566টি। এর মধ্যে 334টি প্রাথমিক বিদ্যালয়কে বানানো হয়েছে ভোটকেন্দ্র। ইতোমধ্যে 50% কেন্দ্রে ক্যামেরা স্থাপন সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে জানলাম যে ইতিমধ্যে 243টাতে আমরা সিসি ক্যামেরা লাগাতে সক্ষম হয়েছি এবং বাকিগুলো এখনও চলমান আছে। আমরা আশা করছি এ মাসের মধ্যেই এটা সম্পন্ন হয়ে যাবে আশা করছি। শতভাগ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যে 50% ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা আমরা এনশিওর করতে পেরেছি, বাকিগুলোর কার্যক্রম চলমান আছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য এসব সিসি ক্যামেরা স্থাপনে স্বস্তিদায়ক হলেও রয়েছে এর বিপরীত চিত্র। তবে এসব সিসি ক্যামেরার কোনোটিরই নিয়ন্ত্রণ নেই নির্বাচন সংশ্লিষ্টদের। তাই ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেটি কিভাবে মনিটরিং হবে সে প্রশ্ন থেকেই যায়। মাহবুব হোসেন, এখন নাটোর। হবিগঞ্জে অধিকাংশ সবজির দাম স্থিতিশীল। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় বড় ধরনের দামের ওঠানামা নেই বলে জানিয়েছেন সবজি ব্যবসায়ীরা। স্থানীয় ও আশপাশের এলাকা থেকে নিয়মিত সবজি আসায় বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রয়েছে। এ নিয়ে হবিগঞ্জের চাষি বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল জানাবেন যে বাজার নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। গালিব, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি হবিগঞ্জ শহরের সবচেয়ে বড় যে সবজির পাইকারি বাজার, চাষি বাজার। যেহেতু এই বাজার থেকে আসলে পুরো জেলা শহর সহ আসলে বেশ কয়েকটি উপজেলাতে যে খুচরা বাজারগুলো রয়েছে, সেই খুচরা বাজারে সবজি সরবরাহ করা হয়ে থাকে। সেহেতু এই বাজারেই আসলে যখন দাম কমে কিংবা বাড়ে, তখন আসলে পুরো প্রভাবটাই আসলে পুরো জেলাতে পড়ে। আমরা আজকে এই বাজারে এসে যেটি দেখেছি যে অধিকাংশ সবজির দামই আসলে স্থিতিশীল রয়েছে, কোনোটাই আসলে খুব বেশি বাড়েনি এবং কমেনি। কয়েকটি সবজির দাম কেজিতে 1 থেকে 1.5 টাকার মতো কমেছে, আবার কোনোটি বেড়েছে। আমি যদি একটু নির্দিষ্ট করে আপনাকে বলি যে আসলে আলু, যেটি আমাদের আসলে একেবারে প্রতিদিনই প্রয়োজন, সেই আলু কিন্তু এখন এই বাজারে বিক্রি হচ্ছে
আলু বিক্রি হচ্ছে 26 টাকা কেজিতে, যেটি দেশি এবং নতুন আলু। অন্যদিকে কাঁচামরিচ সেটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। মিষ্টি কুমড়া যেটি সেটি 28 থেকে 30 টাকা কেজিতে এই চাষি বাজারে বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। আর শিমের বীজ যেটি আসলে শীতের সময় আমরা বাজারে বেশ সরবরাহ দেখে থাকি, সেটি বিক্রি হচ্ছে 34 টাকা কেজিতে। অন্যদিকে শিম বিক্রি হচ্ছে 24 থেকে 26 টাকা কেজি, আর বেগুন বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। তবে যেহেতু এটি পাইকারি বাজার, খুচরা বাজারে গিয়ে প্রতিটি সবজির দামই কেজিতে 1 থেকে 2 টাকা বাড়তে পারে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে বাজারের এই সবজির যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা থাকার কারণে আসলে ক্রেতারাও তাদের যে সন্তুষ্টির কথা সেটি আমাদেরকে জানিয়েছেন। গালিব, এই ছিল হবিগঞ্জের সবজি বাজারের সবশেষ তথ্য। হবিগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন কাজল সরকার। সঠিক পরিকল্পনা থাকলে কৃষি হতে পারে ভাগ্য বদলের হাতিয়ার। তারই উজ্জ্বল দৃষ্টান্ত ধামরাইয়ের কৃষক আবুল কালাম। মাত্র 2 মাসে শশা চাষ করে 2.5 লাখ টাকার বিনিয়োগের বিপরীতে আয় করেছেন প্রায় 8 লাখ টাকা। অনুকূল আবহাওয়া আর ভালো বাজার দরের ফলে এখন হাসি ফুটেছে তার মুখে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মাচায় থোকায় থোকায় ঝুলে আছে টাটকা শশা, সবুজের সমারোহে ভরে উঠেছে পুরো ক্ষেত। এই দৃশ্য শুধু চোখ জুড়ানোর নয়, এক কৃষকের বদলে যাওয়ার গল্প। ধামরাই উপজেলার চরসঙ্গুর গ্রামের কৃষক আবুল কালাম একসময় সাভার বাসস্ট্যান্ডে ব্যবসা করলেও রানা প্লাজা দুর্ঘটনার পর বাকি টাকার চাপে লোকসানের মুখে পড়েন তিনি। পরে সবজি চাষেই খুঁজে পান ঘুরে দাঁড়ানোর পথ। চলতি মৌসুমে 2.5 লাখ টাকা বিনিয়োগ করে শশা চাষ শুরু করেন আবুল কালাম। মাত্র 2 মাসের ব্যবধানে তার উৎপাদিত শশা বিক্রি করে আয় দাঁড়িয়েছে 8 লাখ টাকায়। খেত খামাই করতাম, বেশি একটা হইতো না। পরে মালচিং পদ্ধতি কাজ করে এই 2-3 বছর ধরে আমার খুব লাভবান। তবে এবার সবচেয়ে ভালো হয়েছে। গেল বছর 2 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে শশা চাষ শুরু করলেও এবার তা বাড়িয়ে 5 বিঘা জমিতে সম্প্রসারণ করেছেন তিনি। কালাম কাকার কৃষিক্ষেত দেখে কৃষিকাজের জন্য এগিয়ে আসি, তো বললো যে এখানে কাজ করো, পার ডে তোমার 600 টাকা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ 600 টাকা কাজ করে আমি এখন ভালো আছি। আবুল কালামের সফলতার গল্পে কৃষি বিভাগেরও সহযোগিতা রয়েছে বলে জানান ধামরাই উপজেলা কৃষি অফিস। এবং এবছর তিনি মালচিং পেপার দিয়ে গ্যাপ ফলো করে তিনি এই সবজি চাষ করছেন, বিশেষ করে শসা এবং করলা, চালকুমড়া এগুলো চাষ করছেন। আমরা তাকে গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস আমাদের পার্টনার প্রকল্পের গ্যাপের মাধ্যমে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং উনি প্রশিক্ষণ সহ অন্যান্য উপকরণও পেয়েছেন, তাকে প্রদর্শনী দেওয়া হয়েছে। ধামরাই উপজেলায় চলতি মৌসুমে প্রায় 3000 হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদ হয়েছে। সফল কৃষক আবুল কালামের গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে এলাকার অন্যান্য কৃষকদেরও। হুমায়ুন কবির, এখন সাভার। নদী খাল বেষ্টিত কৃষি নির্ভর জেলা ঝালকাঠিতে পানি ব্যবস্থাপনা নিয়ে চরম উদ্বেগে স্থানীয়রা। সেচ ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নির্মিত শত শত স্লুইস গেট অকার্যকর হয়ে পড়ে আছে। জেলার 300টি স্লুইস গেটের মধ্যে সচল মাত্র 19টি। এতে বর্ষার অতিরিক্ত পানিতে ফসল তলিয়ে যাচ্ছে আর শুষ্ক মৌসুমে পানির অভাবে অনাবাদি পড়ে থাকছে বিস্তীর্ণ কৃষি জমি। আর জানাচ্ছেন আলামিন তালুকদার। ঝালকাঠির কৃষি নির্ভর এলাকাগুলোতে পানির ব্যবস্থাপনায় এখন বড় সংকট। কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিতে বিভিন্ন খালে 300টি স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্লুইস গেটের অধিকাংশই অকেজো। 19টি স্লুইস গেট সংস্কার করে সচল করা হলেও বাকিগুলো অচল থাকায় পানি প্রবাহ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে হঠাৎ অতিরিক্ত পানি খেতে ঢুকে ফসল নষ্ট হচ্ছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে অনাবাদি থাকছে শত শত হেক্টর জমি। সংস্কার এবং রিপেয়ারিং এবং কিছু সুইচ গেট নূতন করে নিলে হাজার হাজার শত শত বিঘা জমি চাষাবাদের উপযোগী হয়। এবং বন্যার সিজনে তখন যদি সুইচ গেট আটকাই দিয়া পানি নিয়ন্ত্রণ করা যায়,
তাহলে আমাদের আমন চাষ করতে আবার আমাদের সুবিধা হয়। সুইচ গেটগুলো খুবই ভাঙ্গাচুরা, যেহেতু এই ভাঙ্গাচুরার কারণে কভারও নাই সুইচ গেটে, কভার নাই দেখে পানি আটকাই রাখা যাচ্ছে না। কৃষি বিভাগ জানায় অচল স্লুইস গেটগুলো দ্রুত সংস্কার করা গেলে জেলার প্রায় 2000 হেক্টর অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনা সম্ভব। অচল সুইচ গেটগুলো যদি সংস্কার করতে পারি তাহলে আমাদের প্রায় 2000 হেক্টর জমি আবাদের আওতায় আসবে এবং আমরা এই সুইচ গেটের মাধ্যমে যদি আমরা পানি প্রবেশ এবং ঢোকা এবং যাওয়া আসা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের অনেক সময় যে পানির জন্য ফসলের হানি হয় বা ক্ষতি হয় সেটা আমরা রক্ষা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে অকেজো স্লুইস গেটগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঝালকাঠি জেলায় আমাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো পুনর্বাসন করার জন্য আমাদের একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে। সেই সমীক্ষার প্রেক্ষিতে আমরা আমাদের যে পাম্প হাউসগুলো আছে সেগুলো 2টি পর্যায়ে কাজ বাস্তবায়ন করব। প্রথম পর্যায়ে আমাদের 8টি পাম্প হাউসে যে সংশ্লিষ্ট স্ট্রাকচারগুলো আছে সেগুলো রিহ্যাবিলিটেশন করা হবে, প্রয়োজন সাপেক্ষে নতুন নির্মাণ করা হবে। কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে প্রশাসনের পদক্ষেপের দাবি স্থানীয়দের। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আক্রমণের মুখে পশ্চিম তীরের ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায় নিজেদের আবাস ছেড়ে পালিয়ে যাচ্ছে। ধ্বংস করে দেয়া হচ্ছে তাদের ঘর বাড়ি ও স্থাপনা। গৃহহীন হয়েও পড়েছে গোটা গ্রাম। ইসরায়েলিদের দখলদারিত্বের মুখে গবাদি পশু ও ঘরের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন বেদুইন বাসিন্দারা। আরও জানাচ্ছেন তানভীর জনি। অধিকৃত পশ্চিম তীরে সশস্ত্র আক্রমণ ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। জোরপূর্বক দখল করছে ফিলিস্তিনিদের চারণভূমি, চুরি করে নিয়ে যাচ্ছে তাদের গবাদি পশু। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে হামলা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। তাদের আক্রমণে ঘরছাড়া হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। রামাল্লার পশ্চিমে শুকবা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলেছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি। এই সময় বাসিন্দারা নির্বিকার দাঁড়িয়েছিল। সেনাবাহিনীর উপস্থিতিতে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। গত বছর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের 1400-এর বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস করে ইসরায়েলিরা। এছাড়া জীবিকার উৎসসহ প্রায় 500 কৃষিক্ষেত্র দখল ও নষ্ট করেছে তারা। ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণের মুখে পালিয়ে বেড়াচ্ছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায়। মাতৃভূমি ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা। গৃহহীন হয়ে পড়েছে প্রায় পুরো গ্রাম। বেদুইন রাখাল সম্প্রদায়ের পরিবারগুলো শেষ সম্বল নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। গাজা যুদ্ধ শুরুর পর তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বেড়েছে। বাসিন্দাদের ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলিরা। বিষ প্রয়োগে মেরে ফেলা হচ্ছে তাদের গবাদি পশু। বন্ধ করে দেয়া হয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহ। حلانا مش قادر يرعى، اعتدوا على الغنم، يعتدوا على البيوت يضربوها وفيش. يعني انا اقول لك انا بحكي والله العظيم. وصارت الغنم يدخلوها على البيت، صار المستوطن يدخل على البيت، صار عادي جدا يعني في حرمه. احنا اخر ناس في المجمع 120 عيله فيه، واضطرنا والله نروح غصبا عنا يعني. যাদের যাওয়ার কোনো জায়গা নেই, কেবল তারাই মৃত্যুর ভয়ের মধ্যেও বাধ্য হয়ে থেকে যাচ্ছেন পশ্চিম তীরে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বেদুইনদের জীবনধারা। তাদের সংস্কৃতি ও পরিচয় এরই মধ্যে মুছে গেছে। অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে মনে করে বিশ্বের বেশিরভাগ দেশ ও মানবাধিকার সংগঠন। তবে ইসরায়েলিদের দাবি, এই ভূমির সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের শীতকালীন দানবীয় ঝড়ে বিপর্যস্ত জনজীবন। তুষারপাত আর হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় এখন পর্যন্ত অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন। 22টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎহীন 10 লাখের বেশি মানুষ। আকাশ, সড়ক ও রেলপথের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্থবির। তুষার ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। শীতকালীন তুষার ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড মার্কিন মূল্যক। স্থানীয় সময় রোববার সকাল থেকে শুরু হওয়া ভয়াবহ ঝড়ে পশ্চিম ভার্জিনিয়ার ডেভিসে সর্বোচ্চ 16.6 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউ ইয়র্ক, টেক্সাস, নিউ ইংল্যান্ড থেকে শুরু করে 2000 মাইল জুড়ে প্রকৃতি ধারণ করেছে রুদ্রমূর্তি।
ভারী বরফ, শিলাবৃষ্টি, হিমাঙ্কের নিচে থাকা তীব্র ঠান্ডার কবলে বিপর্যস্ত অন্তত ২০ কোটি বাসিন্দা। মৃত্যুর কোলেও ঢলে পড়ছেন মানুষ। ইতোমধ্যে বেশ কয়েকজনের প্রাণও গেছে। সোমবার পর্যন্ত ২০টির বেশি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বরফ পরিষ্কার করতে হিমশিম খাচ্ছেন মানুষ। ইতোমধ্যে অক্লাহোমা সিটির একটি তুষারবৃত্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাস্তাঘাট তুষারপাতে ঢাকা থাকায় এবং পানি বরফ হয়ে যাওয়ায় দমকল কর্মীরা সময় মতো আগুন নেভাতে পারেনি। তবে এখনো পর্যন্ত কোনো বাংলাদেশির বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কন্টিনিউ ক্লিন করতেছে, বাট হচ্ছে মানে এখনো যেভাবে ক্লিন করতেছে তার থেকে বেশি পড়তেছে। মানুষ এখানে যে স্টাক হয়ে যাইতেছে, বাট আমরা বেরোইছি, ইটস গেটিং ওয়ার্স। এখানে যেরকম আজকে স্নো পড়তেছে এটা এক্সপেক্টেড ছিল, কিন্তু তার চেয়েও বেশি খারাপ হয়ে গেছে এখন। তুষারপাতে আকাশ ও সড়কপথের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। বাতিল ও বিলম্বিত হয়েছে ৩২,০০০-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক সিটির লাগোরিয়া সহ ২৮টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরি চলাচল এবং রেল পরিষেবাও স্থগিত। Due to extreme weather conditions, tomorrow will be a remote school day. There will be no in-person instruction. All after-school programs, adult education, and school-based programming has been canceled. বৈরী আবহাওয়ার কারণে সোমবার নিউ ইয়র্ক সিটি সহ ট্রাই স্টেটের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও কিছু শহরে অনলাইনে চলবে শিক্ষা কার্যক্রম। অধিকাংশ দোকানপাট ও শপিং মল এখন জনশূন্য। এমনকি নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। We're not alone. It's hitting the entire state and 30 states as well this weekend. So we are anticipating the longest cold stretch and the highest snow totals the state has seen in several years. The longest cold stretch and the highest snow totals in years. এদিকে দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে চিত্র আরও করুন। মিসিসিপিতে বরফের স্তরে ছিঁড়ে পড়েছে বিদ্যুতের লাইন। টেনেসিতে ঝড়ো বাতাসে উপচে পড়ছে গাছ। বিদ্যুৎহীন অবস্থায় ১০ লাখের বেশি মানুষ এখন অন্ধকারে। জর্জিয়ার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দুর্যোগের চরম সতর্কবার্তা হিসেবে পরিচিত বিখ্যাত খাবারের চেইন ওয়াফল হাউস পর্যন্ত বন্ধ। দুর্গতদের সহায়তায় নিউ ইয়র্ক সিটিতে 10টি ওয়ার্মিং সেন্টার বা উষ্ণতা কেন্দ্র খুলেছে প্রশাসন। আবহাওয়া দপ্তর বলছে, তুষারপাত থামলেও এই কনকনে ঠান্ডা স্থায়ী হতে পারে আরও বেশ কয়েকদিন, যা বিদ্যুৎ পুনরুদ্ধার এবং উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলতে পারে। প্রশাসন থেকে বারবার সতর্ক করা হচ্ছে যেন জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হন, কারণ তুষার জমে সড়কগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই তুষারপাত শেষ পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে যায় এখন সেটাই দেখার বিষয়। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। বিশ্ব ফুটবলে ফুটসালের ধারণা বেশ পুরনো হলেও বাংলাদেশের ক্ষেত্রে এটি নতুন। মাত্র 1 বছর আগে গঠন করা দল নিয়েই চমক দেখিয়েছে বাফুফে। প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসালের শিরোপা জিতেছে বাংলাদেশ। এখন টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দল গঠনের পেছনের গল্পসহ নানা তথ্য জানিয়েছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাত্র 1 বছর আগে তৈরি করা দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাফুফে। এখন টিভির সঙ্গে আলাপচারিতায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন দল নিয়ে নানা পরিকল্পনার কথা। এর আগে নারী সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর মেয়েদের ছাদ খোলা বাসে বরণ করে নিয়েছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। ফুটসাল দলের জন্যও থাকবে বিশেষ আয়োজন। এটা কিন্তু বাংলাদেশের সাফল্য, মানে প্রথমবারের মতো সাফ ফুটবল হচ্ছে। এখানে কোনো ব্যক্তি কিংবা কোনো ফেডারেশন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে সাকসেস অফ বাংলাদেশ। ডেফিনেটলি উই উইল ওয়েলকাম দেম উইথ আটমোস্ট অনার অ্যান্ড অবশ্যই তাদের জন্য একটা গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। টুর্নামেন্টে যাওয়ার আগেই শিরোপার বিষয়ে আশাবাদী ছিলেন ফুটসাল কমিটির চেয়ারম্যান। অনন্য সাফল্যের জন্য সাবিনা খাতুনকেও প্রশংসায় ভাসিয়েছেন ফাহাদ করিম। আমি এটাতে সাধুবাদ দিতে চাই আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান মহোদয়। উনি যাওয়ার আগে আমি আর আমার প্রেসিডেন্ট সাহেব করে গিয়েছিলাম ওনার প্লেয়ারের সাথে দেখা করতে। তখন উনি আমাদেরকে বলেছিল যে দেখেন, আমি খুব কনফিডেন্ট যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হবে। স্পেশালি আমি এখানে সাবিনার কথা বলতে চাই, বিকজ আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন আজকে যে সাবিনা কিন্তু ইজ এ রেয়ার প্লেয়ার, যার বোথ ফুটবল এবং ফুটসাল দুটোতেই সাফ চ্যাম্পিয়নের একটা কৃতিত্ব আছে। অবশ্য ফুটসালের সাফল্য সহজে আসেনি। দল গঠনের পেছনের গল্প এখন টিভিকে জানান বাফুফের সহসভাপতি। উই ওয়ার ভেরি ফরচুনেট, আমি বলি। আমরা কমিটি করার কিছুদিন পরে আমরা এএফসিতে খেলার সুযোগ পাই, এএফসি কোয়ালিফায়ার্সে।
এবং তখন একটা ডিবেট হয় যে আমাদের তো আসলে কোনো প্রস্তুতিই নাই, আমরা কি এটাতে যাবো কি যাবো না। বাট এখানে আমি আবারও ক্রেডিট দিতে চাই আমাদের প্রেসিডেন্ট তাবিদ আল সাহেবকে এবং আমার ফুটসল কমিটির চেয়ারম্যান ইমরানকে। ওনারা দুজনই বলেন যে না, উইল গো। আপনারা জানেন আমাদের প্রায় 30 to 40 days একটা প্রিপারেশন হয়। মিরপুরে ডিবক্স একটা জায়গা আছে, সেখানে আমাদের প্রাইমারি ক্যাম্প হয়, সেখানে ট্রায়াল হয়, তারপর থেকে সেখানে এবং IM10 মানে আমাদের ফুটসল কমিটির চেয়ারম্যান মহোদয়ের নিজস্ব যে গ্রাউন্ড, সেখানে কিন্তু নিয়মিত ক্যাম্প হয়েছে এবং রেগুলার কাজ হয়েছে। শিরোপা জয়ের পর মূল জাতীয় দলের পাশাপাশি ফুটসাল দল নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ফাহাদ করিম। আঞ্চলিক সাফল্যের পাশাপাশি বাফুফের চোখ এখন এশিয়ার দিকেও। অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর একটা প্ল্যান করা উচিত। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত যৌক্তিক। তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিসিবির কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। তার মতে ব্যর্থতা ঢাকতেই হঠাৎ করে সাকিব আল হাসানকে ফেরানোর প্রসঙ্গ তুলছে বোর্ড। বাকিটা জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আমার কাছে মনে হয় শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। ভারতে কিন্তু এই ধরনের ঘটনা কয়েকশো ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ওইরকম রিপারকেশন হয়েছে বলে আমার মনে হয় না। অনেকে প্রতিবাদ করেছে, কিন্তু এটা নিয়ে যে এত সিরিয়াস একটি সিদ্ধান্ত নেবে এটা আমরা বুঝতে পারিনি। নিরাপত্তা শঙ্কায় ভারত বিশ্বকাপ বর্জন সিদ্ধান্তটি যৌক্তিক হলেও এর নেপথ্যে বিসিবির কূটনৈতিক দুর্বলতা দেখছেন সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু। তার মতে শুরুতে সঠিক পন্থায় দর কষাকষি করতে না পারায় সম্পর্কের মেরুকরণে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিসিবির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক মনে করেন, কেবল মাঠের খেলা নয়, এখানে টেবিলের লড়াইও জিততে হয়। বাংলাদেশ যে দ্রুত যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট এবং ক্রিকেট বোর্ড, সেটা আরেকটু ভেবেচিন্তে নিলে ভালো হতো। আইসিসি যে এখন যে স্বাধীন নালিশি বোর্ড আছে, একটা স্বতন্ত্র আরেকটি টিম আছে, সেই তাদের কাছে যদি এই নালিশটা করা হতো, সিদ্ধান্তটা তাদের মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশ সেফ সাইডে থাকতো। ওরা যেমন নোংরামি করেছে ইন্ডিয়া, ডেফিনেটলি এটা কেউই সাপোর্ট করি না। পাশাপাশি এই জিনিসটা আমরা ডিপ্লোমেসিতে, ক্রিকেট ডিপ্লোমেসিতে আমরা দারুণভাবে ধরা খেয়েছি। ক্রিকেট বোর্ড নিজেদের কাঠামোগত ব্যর্থতা আর পরিকল্পনার অভাব আড়াল করতেই সাকিব ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এটি সমাধান নয়, বরং মূল সমস্যা থেকে নজর ঘোরানোর কৌশল হিসেবে অভিহিত করেছেন রফিকুল ইসলাম বাবু। তবে দেশের ক্রিকেট রসাতলে গেল বলে যে গুঞ্জন, সেটাকে উড়িয়ে দিয়েছেন তিনি। হয়তো এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সাকিব ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে। সরকারের তরফ থেকে বারবার কিন্তু বলা হয়েছে যে তার এখানে আসার কোনো সুযোগ না, তাকে আইনকে ফেস করতে হবে। বাংলাদেশকে আইসিসি থেকে কোনো রকম শাস্তির রকম ব্যবস্থা নেওয়া বাংলাদেশের এগেনস্টে, এটা আমার মনে হয় এটা করবে না তারা। এই কারণে করবে না, অতীতে কিন্তু অনেক রেকর্ড আছে যে বিভিন্ন বিশ্বকাপই বিভিন্ন দেশ খেলতে যায়নি। সাবেক এই বিসিবি পরিচালকের মতে, বাংলাদেশের ক্রিকেট বর্তমানে সংকটের মধ্যে দিয়ে গেলেও এটি শেষ কথা নয়। ব্যক্তিগত এজেন্ডা বাদ দিয়ে এবং বোর্ড কর্মকর্তাদের সদিচ্ছা থাকলে সবাইকে সাথে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সঠিক রোডম্যাপ এবং নীতি নির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা। যদি সঠিকভাবে সুন্দরভাবে দেশের ক্রিকেটের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে চান, তাহলে সবাইকে স্টেক হোল্ডার যারা যারা আছে, ক্লাবগুলি আছে, ক্লাব অফিসিয়াল আছে, খেলোয়াড় আছে, সবার সাথে বসে সুন্দরভাবে আমাদের কিভাবে সামনে একটি সুন্দর নির্বাচন করা যায় সেই দিকে এগিয়ে যাওয়া, এবং সেটা করলে হয়তো দেশের ক্রিকেটে আবার স্বস্তি ফিরে আসবে এবং দেশের মানুষ ভালো ক্রিকেট দেখতে পারবে। এখন দেখার বিষয় বোর্ড সংকটকালীন অবস্থা কাটিয়ে উঠতে কি ধরনের পদক্ষেপ নেয়। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ভোট নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। ভোট ডাকাতি ঠেকাতে কেন্দ্র পাহারা দেওয়ার ডাক। মধ্যরাতে কুমিল্লার 3 স্থানে নির্বাচনী জনসভা। কৌশলে ঋণ খেলাপিদের প্রার্থী করা হচ্ছে, জনসভায় জামায়াত আমির। ভোটের ফল আগেই নির্ধারণের চেষ্টা চলছে, অভিযোগ আসিফ মাহমুদের। 24 জেলায় এনসিপির পদযাত্রা আজ। আসন্ন নির্বাচনে নারীদের প্রার্থী করা নিয়ে জামায়াত সহ কয়েকটি দলের অনীহা। প্রতিনিধিত্ব বাড়াতে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন হচ্ছে না, মত বিশেষজ্ঞদের। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি। সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার ও নতুন করে দায়েরের নিষেধাজ্ঞা।
এবং তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 9 জনের প্রাণহানি, 22টি রাজ্যে জরুরি অবস্থা জারি, বাতিল ও বিলম্বের কবলে 32,000-এর বেশি ফ্লাইট। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/3/ekhon TV।